হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আবরার হোসেন সজন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হাই স্কুল ইংলিশ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লোচার্ট লেখার নিয়ম সম্পর্কে। আমরা জানি ফ্লোচার্ট পড়তে গেলে আমাদের একটি প্যাসেজ পড়তে হয়, একটি সিন প্যাসেজ। সো আমরা আজকে আলোচনা করব আমেরিগো সম্পর্কে এবং এই প্যাসেজ থেকে আমরা ফ্লোচার্ট লেখার নিয়ম শিখে যাব। সো আমরা দেখতে পাচ্ছি আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, এই প্যাসেজটি আমাদের এখানে উল্লেখ করা আছে। সো চলো দেরি না করে শুরু করি প্যাসেজটি। আমাদের প্রথম স্লাইডে লেখা আছে আমেরিগো সম্পর্কে। আমেরিগো নিজের সম্পর্কে এভাবে বলছে, মাই নেম ইজ আমেরিগো, আই অ্যাম 13 years old অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। সো এই তিনটা লাইনে আমরা 3-4টা শব্দ গুরুত্বপূর্ণ পাই। ছেলেটির নাম আমেরিগো, তার বয়স 13 বছর এবং সে রাস্তায় বাস করে একা। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে আমেরিগো তার মায়ের সম্পর্কে কথা বলছে। সে বলে, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। তাহলে আমেরিগোর মা তার বাবার থেকে আলাদা থাকে এবং সে তাকে চায় না, মানে আমেরিগোকে নিজের কাছে রাখতে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। এখানে গো অ্যাওয়ে শব্দের অর্থ চলে যাওয়া বুঝিয়েছে। তাহলে আমরা বলতে পারি সে আমেরিগোর মা তাকে চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন সে অন্য একজন লোকের সাথে বিবাহিত বা অন্য একটা লোককে সে বিয়ে করেছে। আমরা যদি পরের স্লাইডে যাই এখানে দেখতে পাবো লেখা আছে, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা খুবই দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি ইদার। কিন্তু সেও আমাকে নিতে চায় না। আই বেগড হিম। আমরা নর্মালি জানি বেগ শব্দের অর্থ ভিক্ষা চাওয়া, কিন্তু স্বাভাবিকভাবে কিছু চাওয়াকেও বেগ হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমেরিগো নিজের কথা এভাবে বলছে, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি। আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম আমাকে পাঠানোর জন্য, সো দ্যাট যাতে আই কুড বাই আ বাস টিকিট, আমি একটা বাসের টিকিট কিনতে পারি। আই অ্যাম স্টিল ওয়েটিং। আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজন্ট আনসার্ড। সে এখনও উত্তর দেয়নি। সো এই স্লাইডে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, গুরুত্বপূর্ণ তথ্য, এখানে আমরা দেখতে পারি আমেরিগোর বাবা তার থেকে অনেক দূরে থাকে এবং সেও আমেরিগোকে তার কাছে নিতে চায় না। আমেরিগো তার বাবার কাছে কিছু টাকা চেয়েছিল বাস টিকিট কেনার জন্য, যাতে সে তার কাছে যেতে পারে, কিন্তু সে এখনও কোনো উত্তর দেয়নি। আমরা যদি পরের অংশে দেখি এখানে লেখা আছে, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এখন রাস্তা আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজড টু কালেক্ট। আমি সংগ্রহ করতাম। এই যে ইউজড টু শব্দ আমরা দেখতে পাচ্ছি, এইটুকু দ্বারা বোঝানো হয় আগে করতো এখন করে না, এরকম। আই ইউজড টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং এগুলো একজন বিক্রেতার কাছে বিক্রি করে দিতাম, যে এগুলো নিয়ে ব্যবসায় করে তার কাছে। আই স্টপড ডুইং দ্যাট। আমি এটা করা বন্ধ করে দিয়েছিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। আমার একটা গুরুতর সংক্রামক হওয়ার পরে। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প। এবং একজন ডাক্তার আমাকে ময়লার স্তূপ থেকে দূরে থাকতে বলেছে। ওয়ান্স আই ওয়ার্কড। একদা বা এক সময় আমি কাজ করতাম ফর অ্যান আইসক্রিম শপ ওনার। এক আইসক্রিমের দোকানের মালিকের সাথে বা কাছে। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। এবং আমি বিচে বা সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন। কিন্তু বিপরীতে আমি কোনো টাকা পেতাম না। দি ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। এই দোকানের মালিক আমাকে কিছু খাবার দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এবং রাতে তার কুঁড়ে ঘরে আমাকে ঘুমাতে দিত। সো এই তথ্যগুলো থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো পাই, সে কাজ করতো আইসক্রিমের দোকানে
এবং সে বিচে বা সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করত, বিনিময়ে সে কোনো টাকা পেত না, তাকে শুধুমাত্র কিছু খাবার এবং আশ্রয় দেওয়া হতো। পরে আমেরিকো তার কাজ সম্পর্কে বলে এভাবে যে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এই কাজটা ছিল কঠিন এবং কষ্টদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। আইসক্রিমের বাক্স খুবই ভারী থাকে যখন এটি পূর্ণ থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স। আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো বা হাঁটতে হয়েছিল। অফারিং মাই আইসক্রিম টু হুইভার ওয়ান্টেড টু বাই। যারা আইসক্রিম কিনতে চায় তাদেরকে আইসক্রিম দেওয়ার জন্য। দেয়ার ওয়ার ডেইজ, এমনও দিন ছিল, ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, যেদিন আমি একটাও আইসক্রিম বিক্রি করতে পারিনি। ইন আ ওয়ে আই এম লাকি। আমেরিকো এখন নিজের সম্পর্কে কিছু আশার কথা বলছে যে ইন আ ওয়ে মানে একভাবে আই এম লাকি, আমি ভাগ্যবান। কারণ আই এম অ্যালাইভ, আমি জীবিত আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস। আমার বন্ধুরা যারা ময়লার স্তূপ থেকে আবর্জনা আলাদা করার কাজ করে। এখানে যে সর্টিং কথাটা উল্লেখ করা আছে SORTING, সর্টিং, সর্ট শব্দের অর্থ হলো আলাদা করা বা বাছাই করা, বেছে নেওয়া। সো ময়লার স্তূপ থেকে ময়লা আলাদা করার কাজ করে আমেরিকার কিছু বন্ধু বা কয়েকজন বন্ধু। তাদের কথা আমেরিকা এভাবে বলে, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস। তারা অনেক সময় গুরুতর রোগে ভোগে। ওয়ান অফ দ্যাম, তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, সাম্প্রতিক সময়ে মারা গিয়েছে বা নিহত হয়েছে। আফটার হি ফেল ইনটু আ হোল, একটা গর্তে পড়ে যাওয়ার পরে, দ্যাট ওপেন্ড, যা খোলা ছিল, আপ ইন দ্য পাইল অফ ট্রাশ, ময়লার স্তূপের উপরে। মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকেই, ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, 10 থেকে 12 ঘন্টা কাজ করে, অ্যান্ড গেট সো লিটল, এবং এত সামান্য পায় বিপরীতে, ইন রিটার্ন, দ্যাট উই ক্যান নট ইভেন বাই ফুড, আমরা খাবার পর্যন্ত কিনতে পারি না এই টাকা দিয়ে। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট চাইল্ড অর স্ট্রিট কিডস, রাস্তায় যে শিশুরা থাকে তাদের মধ্যে শু শাইনিং বা জুতা পালিশ করা এটা খুবই জনপ্রিয়। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে কয়েকজন, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস, কারখানাতে কাজ করে। আ বয় আই নো, একটা ছেলেকে আমি চিনি, লস্ট ওয়ান অফ হিস আইস, যে তার একটা চোখ হারিয়েছে। আফটার আ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিস আই, তার চোখে গরম একটা কাচের টুকরা যাওয়ার পরে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্কড, কাচের কারখানায় যেখানে সে কাজ করত। দ্য ওনার রিফিউজড টু পে ফর মেডিকেল হেল্প, এই মালিক বা এই কারখানার মালিক অস্বীকার করেছিল তাকে চিকিৎসা সেবার জন্য সাহায্য করতে। অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। আমরা এই যে ফায়ার শব্দটা দেখতে পাচ্ছি, ফায়ার শব্দের অর্থ হলো বরখাস্ত করা, কাজ থেকে বিতাড়িত করা। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন, অন্য শিশুদের মতো, অন দ্য স্ট্রিট, যারা রাস্তায় থাকে, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আই অ্যাম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না, ওয়্যার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং পরের রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে থাকতে চাই, বাস করতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের সময় রাত খুবই ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, রাস্তায় তুমি শীতে মারা যেতে পারো। সো আমেরিকো এইভাবে তার নিজের কথা সাথে তার সঙ্গীদের কথা, যারা একই সাথে রাস্তায় থাকে, এক কথায় তারা অন্যান্য স্ট্রিট চাইল্ড যারা আছে সবার কথা সে বলছে এভাবে।
এই প্যাসেজটা থেকে আমরা যদি এখন ফ্লোচার্ট তৈরি করার নিয়মের দিকে যাই, তাহলে ফ্লোচার্টে কি থাকে? আমাদের ফ্লোচার্টের জন্য একটা প্রশ্ন দেওয়া থাকবে সবার আগে, যেটা তোমাদের সিলেবাসের প্রশ্ন কাঠামোর 2 নম্বর প্রশ্নের জন্য থাকবে। এখানে লেখা থাকবে আ ফ্লোচার্ট শোয়িং, এরপরে বিষয়টা থাকবে কি সম্পর্কে থাকবে, আমেরিগোস সাফারিংস, এখানে লেখা আছে আমেরিগোর কষ্ট সম্পর্কে বলা হচ্ছে যে আমেরিগো কোন কোন কষ্টের ভেতর দিয়ে যায় আফটার হিজ প্যারেন্টস সেপারেশনস, তার বাবা মায়ের বিচ্ছিন্ন হওয়ার পর। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, যখন ফ্লোচার্ট তৈরি করা হবে তখন তোমার জন্য একটা তথ্য বা ফ্লোচার্টের প্রথম যে লাইনটা থাকবে সেটা সম্পূর্ণ করা থাকবে উদাহরণ হিসেবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্সের ভেতরে একটা লেখা আছে যে লিভিং অন স্ট্রিট অ্যালোন, রাস্তায় একা বাস করা। তাহলে এটা কিন্তু আমেরিকার একটা সাফারিংস বা কষ্ট, এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। পরবর্তী আরও কয়েকটা আমাদের বানাতে হবে, নর্মালি 5টা বানাতে হয়। সো এই বক্সের ভেতরে যে তথ্যগুলো থাকবে সেগুলো কেমন হওয়া উচিত? ইনফরমেশন ইনসাইড দ্য বক্স শুড বি, এগুলো হওয়া উচিত কেমন? ইন শর্ট নোটস, ফ্লোচার্টের বক্সের ভেতরের নিয়মগুলো অবশ্যই সংক্ষিপ্ত নোট থাকবে, এটা সম্পূর্ণ বাক্য থাকবে না। এরপরে এগুলো ফ্রেজ আকারে থাকতে পারে, ফ্রেজ যেখানে কোনো বি ভার্ব থাকবে না বা অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এবং এখানে কিওয়ার্ডসগুলো থাকবে। এটা হলো ফ্লো চার্ট তৈরি করার স্বাভাবিক বা সাধারণ নিয়ম। আমরা বলতে পারি যে ফ্লো চার্ট অত্যন্ত সংক্ষেপ বা শর্ট নোট হবে, এগুলো সম্পূর্ণ বাক্য না হয়ে ফ্রেজ তৈরি হবে যেখানে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো বি ভার্ব থাকবে না, এবং ফ্লো চার্টে কিওয়ার্ডসগুলোর ব্যবহার করা হবে। সো এই শর্ট নোট বা ফ্রেজ আমরা কিভাবে বানাবো এটা দেখতে পারি পরবর্তী স্লাইডে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা হাউ টু মেক শর্ট নোটস অর ফ্রেজেস, কীভাবে শর্ট নোট বা ফ্রেজ তৈরি করতে হয়। প্রথমত ভার্ব এর সাথে আইএনজি যোগ করে এবং পরবর্তী অংশ লিখে আমরা শর্ট নোট তৈরি করতে পারি। এখানে উল্লেখ্য যে আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করব না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বিং, এরপর এক্সটেনশন বা বাকি অংশ। আমাদের বাক্যের মেইন ভার্ব হিসেবে যদি বি ভার্ব উল্লেখ করা থাকে তাহলে আমাদের ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে বিং শব্দটা ব্যবহার করতে হবে। সো আমরা 2টা উপায় দেখলাম, একটা ছিল ভার্ব এর সাথে আইএনজি, এরপরে বিং এবং বাকি অংশ। 3 নম্বর যে উপায়টা আমরা দেখতে পারি সেখানে বলা আছে সাবজেক্ট ব্যবহার করা হবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ ব্যবহার করতে হবে। উল্লেখ্য যে এখানে যদি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা হয়, যেমন আমেরিগো যদি নিজের কথা বলে যে আই অ্যাম সাফারিং ফ্রম মেনি থিংস, তাহলে কিন্তু আমেরিগোর নাম আমরা উল্লেখ করব না। যখন আমেরিগোর অন্য কারো কথা বলবে, যেমন আমাদের এই গল্পে আমরা ভেন্ডরের কথা বলতে পারি অথবা শপ ওনারের কথা বলতে পারি যারা আমেরিকাকে সাহায্য করেছিল, তাদের কোনো কাজ যদি উল্লেখ করি আমরা তাহলে নিচের নিয়মটা আমরা ব্যবহার করব। সো আমরা 3টা নিয়ম দেখলাম এই ফ্লোচার্ট তৈরি করার। প্রথমটা ভার্ব এর সাথে আইএনজি যোগ করা, এরপর বিং ব্যবহার করা, আবার সাবজেক্ট এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করা। এইবার আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। ফ্লোচার্ট লেখার জন্য আমাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ টপিকটা বা বিষয়টুকু থাকবে সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা লিখে নিতে পারি আ ফ্লোচার্ট শোয়িং আমেরিগোস সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। সো আমাদের এই প্যাসেজ তো আমাদের প্রশ্নে দেয়া থাকবে, সেখান থেকে প্যাসেজ পড়ে আমাদের এমন লাইন খুঁজে বের করতে হবে যেই লাইনে আমেরিগোর সাফারিংসের কথা বলা হচ্ছে, যেহেতু আমাদের ফ্লোচার্টের বিষয়টি হলো সাফারিংস। সো একটা লাইন আমি এখানে নিয়ে রেখেছি যেখানে বলা আছে আই ইউজড টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, যার অর্থ আমি ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং এটা বিক্রেতার কাছে বিক্রি করে দিতাম। সো এটা তার একটা কষ্টের ব্যাপার। তাহলে এই লাইন থেকে যদি আমরা ফ্লোচার্টের একটা ফ্রেজ তৈরি করতে চাই তাহলে আমাদের এই বাক্যের
সাবজেক্ট বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র ভার্ব ব্যবহার করতে হবে। এবং আমরা দেখেছিলাম ভার্ব এর সাথে আইএনজি যোগ করে এটা করা যায়। সো আমাদের লাইনটা এরকম হতে পারে, কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর। এই অংশটুকুই থাকবে, এর শেষে কিন্তু কোনো ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন বা অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, কারণ এটি কোনো সম্পূর্ণ বাক্য নয়, এটি একটি ফ্রেজ। আমরা যদি আরও একটা লাইনের দিকে তাকাই, এখানে লেখা দেখতে পাচ্ছি, আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। এখানে আমেরিকো তার নিজের কথা বলছে। তাহলে আমরা কি করতে পারি? ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে মেইন ভার্ব হিসেবে কিন্তু হ্যাড এর ব্যবহার করা আছে, তাহলে আমরা হ্যাডিং তো করতে পারি না। যখন আমরা ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে যাই তা অবশ্যই V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হয়। তাহলে আমরা করতে পারি হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন। এটা ছিল 2 নম্বর। 3 নম্বরের দিকে যদি আমরা যাই তাহলে লেখা দেখতে পাবো, আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার। আমি আইসক্রিমের দোকানের মালিকের জন্য কাজ করতাম। এটা তার একটা সাফারিংস, সে দোকানে কাজ করতো আইসক্রিমের। তাহলে আমরা বলতে পারি ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম। শুধুমাত্র সাবজেক্ট বাদ দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ আমরা ব্যবহার করে দিয়েছি। 4 নম্বর লাইন যদি আমরা দেখি, আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। আমরা এই লাইনের প্রথম অংশ থেকে একটা তৈরি করে নিয়েছি, দ্বিতীয় অংশ থেকে আমরা আরেকটা নিতে পারি, যে সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। তাহলে সোল্ড শব্দটা আমরা জানি এসেছে সেল থেকে, তাহলে এই সেল শব্দের সাথে আইএনজি যোগ করে আমরা কিন্তু করতে পারি ফ্লোচার্টের একটা লাইন, সেলিং আইসক্রিম অন দ্য বিচ। এটা 4 নম্বর ছিল। 5 নম্বরে আমরা দেখতে পাবো একটা লাইন যেখানে লেখা আছে, দি ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। সে দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত, তার বিনিময়ে, তার কাজের বিনিময়ে কিন্তু তাকে টাকা দেওয়া হতো না, শুধু খাবার দেওয়া হতো। তাহলে এইটাও তার একটা সাফারিংস। আমরা এটার ফ্লোচার্ট বানাতে পারি কিভাবে? ফ্লোচার্টের জন্য একটা লাইন, দি ওনার অফ দ্য শপ গিভিং হিম সামথিং টু ইট। এখানে আমাদের নিয়মের 3 নম্বর নিয়মটা ব্যবহার করা হয়েছে, যেখানে সাবজেক্ট আছে উল্লেখ করা এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। সো স্টুডেন্টস, আমরা যে 5টা লাইন তৈরি করলাম 3টা নিয়ম ব্যবহার করে, এগুলো পরীক্ষার খাতায় ধারাবাহিকভাবে কিভাবে লিখতে হবে। প্রথমে আমাদের ফ্লো চার্ট এর যে প্রশ্নের অংশটুকু সেইটুকু উল্লেখ করে দিতে হবে। এখানে লেখা আছে, আ ফ্লো চার্ট শোয়িং আমেরিকোস সাফারিংস আফটার হিজ প্যারেন্টস সেপারেশন। এরপরে আমরা যে প্রথম চার্ট এর জন্য একটা লাইন তৈরি করেছিলাম সেটা উল্লেখ করতে হবে, যে কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর। আমরা দ্বিতীয় লাইনটার দিকে যাব। এভাবে বক্স করে আমাদের প্রশ্নের কিন্তু লিখতে হবে। প্রশ্নের যে খাতা উত্তরপত্র থাকবে সেখানে আমাদের এভাবে বক্স বানিয়ে লিখতে হবে। দ্বিতীয়টা ছিল হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, এরপরে ছিল ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ, এরপরে ছিল সেলিং আইসক্রিম অন দ্য বিচ, 5 নম্বরে ছিল দ্য ওনার অফ দ্য শপ গিভিং হিম সামথিং টু ইট। সো স্টুডেন্টস, এইভাবে পরীক্ষার খাতায় সাজিয়ে বক্স তৈরি করে আমরা ফ্লোচার্টটা লিখে ফেলব। এই ফ্লোচার্ট তৈরি করার পদ্ধতিটা ব্যবহার করে আমরা আরও অন্যান্য প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ বিষয় জেনে ফ্লোচার্ট তৈরি করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা এই প্যাসেজের উপরে আরও কয়েকটা ফ্লোচার্ট উদাহরণ হিসেবে ব্যবহার করব। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।